দেশের সবচেয়ে কুখ্যাত কিলার হত্যা করতে যায় বিখ্যাত ফু কোম্পানির সিইওকে, কিন্তু সেখানে গিয়ে তাকে সিইওর 3 বদমাইশ ছেলে মেয়েকেই সামলাতে হয়। সে কি পারবে তার মিশন কমপ্লিট করে ফিরে আসতে? সেই নিয়ে ভীষণ মজাদার একটা ইন্টারেস্টিং ড্রামা আজকে এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা দেশের বিখ্যাত বা বলা যায় কুখ্যাত সুপারি কিলার ক্যাট বা ক্যাথরিনকে দেখতে পাই। এবং আমরা দেখতে পাই যে ক্যাথরিন ছেলের পোশাক পরে ফু কোম্পানির সিইও ইভানকে হত্যা করতে গেছিল, কিন্তু ইভানকে হত্যা করতে গিয়ে সে নিজেই ফেঁসে যায় এবং ইভানই উল্টে তাকে পেটুনি দেয়। কিন্তু তারপরেই ইভান বুঝতে পারে যে এটা আসলে কোনো ছেলে না, ছেলের পোশাক পরে থাকা একটা মেয়ে। তাই ইভান সেইবারের মতো ক্যাথরিনকে বা ক্যাটকে ছেড়ে দেয়। এবার আমরা 3 বছর পরের দৃশ্য দেখতে পাই। 3 বছর হয়ে গেলেও ক্যাথরিন কিন্তু তার মিশন থেকে এখনো সরেনি। তার মিশন এখনো ছিল ফু কোম্পানির সিইও ইভানকে হত্যা করা। এবার 3 বছর পর ক্যাট খোঁজ পায় যে ইভান আবার দেশে ফিরে আসছে এবং সে একজন স্ত্রী খুঁজছে। তাই ক্যাট তার জাল বিছিয়ে দেয়। এবার আমরা দেখতে পাই যে ক্যাট ইভানের জন্য অপেক্ষা করছিল। ইভান যেহেতু ক্যাটকে আগে ছদ্মবেশে দেখেছে, সে তো মেয়ে হিসেবে ক্যাটকে কেমন দেখতে সেটা বুঝতে পারবে না। তাই জন্যই ক্যাট এই ফাঁদটা পেতেছিল। ক্যাট মনে মনে কল্পনা করছিল যে ইভান যেই গাড়ি থেকে নামবে সে স্যাট করে তার ছুরিটা ছুড়বে আর তারপরেই ইভানকে সে সহজেই হত্যা করে দেবে। কিন্তু তখনই গাড়ি থেকে নেমে আসে একজন বৃদ্ধ মানুষ। এবার ক্যাট তো মনে মনে ভাবে যে লোকটা 3 বছরে এতটা বুড়ো হয়ে গেল নাকি। এবং ক্যাট যখন এগিয়ে তার সাথে কথা বলতে যায়, ক্যাট বুঝতে পারে এটা আসলে ইভান না, এটা ইভানদের বাড়ির বাটলার লি। এবং বাটলার লি জানায় যে ইভান এখন আসতে পারেনি, তাই জন্যই বাটলার লি ক্যাটকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এসেছে। এবার ক্যাট তো তখনই বলে ওঠে যে আর আমাদের ম্যারেজ সার্টিফিকেট। এবং বাটলার লি তখনই ক্যাটকে ইভান আর ক্যাথরিনের ম্যারেজ সার্টিফিকেট দেয়। ক্যাটের এইবারের প্ল্যান ছিল ইভানকে বিয়ে করে তার বাড়িতে বউ হিসাবে যাওয়া। আর যেহেতু ইভান কখনোই তাকে মেয়ে রূপে দেখেনি, অর্থাৎ ছেলের ছদ্মবেশেই দেখেছে, তাই ইভান তো জানবে না যে ক্যাটকে কেমন দেখতে, এবং তাই জন্যই ক্যাট ইভানকে বিয়ে করেছিল। এবার আমরা রাতের বেলার দৃশ্য দেখতে পাই। ক্যাট তো ইভানের বাড়িতে চলে এসেছিল এবং ক্যাট মনে মনে ভাবছিল যে বিয়ের রাতে তুমি তো নিশ্চয়ই ঘরে আসবেই, আর তখনই আমি তোমাকে খতম করব। এবং ক্যাট তো একদম নাইট ড্রেস পরে রেডি ছিল, কিন্তু তখনই আবার ঘরে ঢোকে বুড়ো বাটলার লি। ক্যাট বলে ওঠে যে আরে আবারও বাটলার লি কেন এসেছে। এবং বাটলার লি তখনই জানায় যে আসলে ইভান আসতে পারবে না, কারণ ইভানকে আবারও একটা মিটিংয়ের জন্য বিদেশে যেতে হয়েছে। ইভান কয়েকদিন পরে আসবে। এবার এই কথা শুনে ক্যাটের তো মাথা খারাপ হয়ে যায় যে সে যে মিশনটা কমপ্লিট করতে এসেছিল সেটা তাহলে কবে করবে। এবং বাটলার লি তখনই বলে ওঠে যে বস তো এখন আসবে না, কিন্তু আগামীকালই বসের 2 ছেলে আর 1 মেয়ে হস্টেল থেকে ফিরে আসবে এবং আপনাকে তাদের মন জয় করতে হবে। তারা যদি আপনাকে অ্যাপ্রুভ না করে তাহলে কিন্তু বস আপনাকে ডিভোর্সও দিয়ে দিতে পারে। আপনাকে তাদের মায়ের ভালোবাসা দিতে হবে, তাদেরকে সুশিক্ষা দিয়ে ভালো করে রাখতে হবে। এবং ক্যাটের তো এই কথা শুনে গা জ্বলে যায় যে আমি এখানে একজন সুপারি কিলার, আমি কি এখানে আমার মিশন কমপ্লিট করতে এসেছি নাকি বাচ্চা মানুষ করতে এসেছি। যাই হোক, এবার ক্যাট তো সেই রাতে ঘুমিয়ে পড়ে এবং পরের দিন সকালবেলা দৃশ্য আমরা দেখতে পাই। সকাল হতেই ক্যাট অনুভব করে যে তার মুখে কেউ ঝপাং করে 1 বালতি জল ঢেলে দিল। এবং আমরা দেখতে পাই যে এই শয়তানিটার কারণ, এই শয়তানিটা ইভানের ছেলে মেয়েদের ছিল। এবার ক্যাথরিন তো ঘুম থেকে উঠেই বলে ওঠে যে তোমরা কে। এবং মার্গো মানে ইভানের ছোট মেয়ে তাকে মুখ ভেঙিয়ে বলে যে আমি তোমার বাবা। এবং এই বলে সে তো পালায়। ক্যাট তো সঙ্গে সঙ্গেই তাদের পিছু নিতে যায় এবং ওই 2 শয়তান তো দরজার উপরে ময়দা ভর্তি গামলা রেখে দিয়েছিল, যেটা কিনা ক্যাটের মাথায় পড়ে সে পুরোই একদম ভূত হয়ে যায়। এবার ক্যাট তো তখনই তার এজেন্সিতে কল করে যে আমি ইভানের এই শয়তান বাচ্চা কাচ্চাদের সম্বন্ধে ইনফরমেশন চাই। আমার মিশন শুরু হওয়ার আগে আমি তো এদের ব্যাপারে জানতাম না। এবং ক্যাট ইভানের 3 ছেলে মেয়ের ব্যাপারে খোঁজ নেয়। আমরা দেখতে পাই ইভানের বড় ছেলে ছিল হ্যারি, যে ছিল 20 বছর বয়সী
এবং ইভানের কোম্পানিরই একটা জোনের সে দেখাশোনা করত। সে মেয়েদেরকে একদম পছন্দ করতো না এবং তার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটু ওসিডি ছিল। মানে বলা যায় ইভানের বড় ছেলে অনেকটা ক্যাটের বয়সের কাছাকাছিই ছিল। এরপর আসে ইভানের আর দুই ছেলে মেয়ে। এরা দুইজন যমজ ভাই বোন ছিল। এদের মধ্যে ছেলেটি হচ্ছে থিও এবং মেয়েটি মার্গো। এদের দুজনের বয়স ছিল 18 বছর। থিও সব সময় গান শুনতো এবং সে একজন আইডল হতে চাইতো, এবং মার্গো তো স্কুলেও পড়াশোনা করতো না এবং সব সময় দুষ্টুমি করতো। এবার আমরা দেখতে পাই যে মার্গো তো তখনই ডার্ট নিয়ে তীরন্দাজে প্র্যাকটিস করছিল, এবং সে তো ক্যাটকে দেখেই বলে ওঠে যে শয়তান মহিলা, তুমি এখনো আমাদের বাড়ি থেকে যাওনি। এবং এই বলে সে তো তীরটা ক্যাটের দিকে ছুঁড়ে মারে, কিন্তু ক্যাট তো সঙ্গে সঙ্গে সেই তীরটা ধরে ফেলে। ক্যাট সেখানে বসে বলে যে আমার সাথে তোমাদের ভালো করে পরিচয় এখনো হয়নি। আমি হচ্ছি ক্যাথরিন, আমি তোমাদের সৎ মা আজ থেকে, তাই তোমরা আমার কথা শুনে চলবে। এবার থিও আর মার্গো তো চেঁচাতে থাকে যে কিসের সৎ মা, তুমি জানো তোমার মতো সৎ মাকে বার করতে আমাদের 2 মিনিটও সময় লাগবে না, তুমি আমাদের 20তম সৎ মা। এবার 20তম সৎ মা শুনে ক্যাথরিনের তো চোখ কপালে উঠে যায়, এবং বাটলার লি তখনই জানায় যে হ্যাঁ সত্যি, ইভেন এর আগে 19টা বিয়ে করেছে, কিন্তু তারা কেউই এই 3 বাচ্চা কাচ্চাকে সামলাতে পারেনি, সুতরাং প্রত্যেকটা বিয়েই ভেঙে গেছে। এবং ক্যাট তো তখনই বলে ওঠে যে ঠিক আছে, আমি তোমাদের 1 সপ্তাহ সময় দিচ্ছি। 1 সপ্তাহ সময়ের মধ্যে তোমরা যদি এমন কিছু করতে পারো যাতে আমি খুব ডিস্টার্বড হই বা ভীষণ লজ্জিত হই, যাতে আমি বিরক্ত হই, বাড়ি থেকে বেরিয়ে যাই, তাহলে আমি নিজে থেকেই চলে যাব, জোর করব না। কিন্তু 1 সপ্তাহে তোমরা যদি আমাকে জ্বালাতন করে তাড়াতে না পারো, তাহলে কিন্তু আর পরে এই দুষ্টুমিগুলো করা যাবে না। এবার মার্গো তো তখনই বলে ওঠে যে 1 সপ্তাহ কেন, আমরা 3 দিনেই তোমাকে বাড়ি থেকে ভাগিয়ে দেব। এবার আমরা ডে 1-এর দৃশ্য দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে ক্যাট ব্রেকফাস্ট টেবিলে খেতে আসে, এবং সেই চেয়ারে বসতে গেলেই থিও তো লাথি মেরে চেয়ারটা সরিয়ে দেয় যাতে ক্যাট ধপাস করে পড়ে যায়। কিন্তু তারা জানতো না যে ক্যাট কতটা ট্রেন্ড, ফলে ক্যাট তো সেখানে চেয়ার ছাড়াও খুব ভালোভাবে ব্যালেন্স করে বসে পড়ে। এবং এই দৃশ্য দেখে মার্গো আর থিও তো অবাক হয়ে যায়। ডে 2-তে তারা তো ক্যাটের ঘরের সামনে কাচের টুকরো ছড়িয়ে রাখে, যাতে ঘুম থেকে উঠেই ক্যাটের পা সেখানে পড়ে এবং সে বাড়ি থেকে পালিয়ে যায়। কিন্তু ক্যাট তো তার ক্যারাটে স্কিলের সাহায্যে খুব সহজেই সেগুলো ডিঙিয়ে চলে যায়। এবার নিজেরা না পেরে তারা বাটলার লিকে কাজে লাগায়, এবং তারা বাটলার লি এর মাধ্যমে ক্যাটকে একটা গিফট পাঠায়, কিন্তু সেই গিফট বক্সের ভিতর একখানা সাদা সাপ ছিল। এবার সেই দৃশ্য দেখে ক্যাট তো একটুও চমকায় না, এবং সে তো সাপটা নির্দ্বিধায় হাতে তুলে নেয়। এবার মার্গো আর থিও তো ঘরে চলে এসে ভাবছিল যে এই মহিলাকে আমরা কি করে জব্দ করব, এবং তখনই মার্গো ফিল করে যে তার বিছানার মধ্যে কিছু একটা রয়েছে মনে হয়। মার্গো দেখে যে সেই সাদা সাপটা তাদেরই বিছানাতে রয়েছে, এবং তারা তো প্রচণ্ড জোরে চেঁচামেচি শুরু করে দেয়। তাদের চেঁচামেচি শুনে ক্যাথরিন নিজেই সেখানে চলে আসে, এবং সে হাতে ধরে সাপটা তুলে সেখান থেকে সরিয়ে দেয়। মানে ভয়ে তো থিও সেখানে অজ্ঞানী হয়ে গেছিল, এবং মার্গো তো প্রাণ ভয় চেঁচাচ্ছিল। মানে তারা ক্যাথরিনকে জব্দ করতে গিয়ে বলা যায় নিজেরাই জব্দ হয়ে গেছিল। এবার বাটলার লি তো এটা লক্ষ্য করে, এবং সে ইভানকে কল করে জানায় যে আমরা ক্যাথরিন সম্বন্ধে যে তথ্য পেয়েছিলাম তাকে তো সেরকম মনে হচ্ছে না। তার বায়োডেটাতে লেখা ছিল যে সে একজন গ্রামের মেয়ে, কিন্তু তাকে দেখে তো মনে হচ্ছে তার অনেক রকমের স্কিল রয়েছে। এবার ইভানের তো এই ব্যাপারটা নিয়ে সন্দেহ হয়, এবং ইভান ক্যাথরিনের বায়োডেটা চেক করতে থাকে, যেখানে লেখা ছিল যে ক্যাথরিন একজন গ্রামের সাধারণ মেয়ে, সে গ্রামেই বড় হয়েছে, মানে একদম শান্ত নিরীহ স্বভাবের। যদিও ক্যাথরিন তো তেমনটা একদমই ছিল না। এবং তখনই ইভান ভালো করে ক্যাথরিনের ফটোটা দেখে। এবার ইভান তো তখনই তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে ম্যাক্স, তুমি খোঁজ নাও তো 3 বছর আগে এই ক্যাথরিন মেয়েটা কোথায় ছিল। আমার মনে হচ্ছে 3 বছর আগে আমার ওর সাথে দেখা হয়েছিল। যাই হোক, অপরদিকে আমরা ক্যাথরিনের দিকে দৃশ্য দেখতে পাই। ক্যাট তো রাতের বেলা ঘুমিয়ে পড়েছিল, এবং তখনই বাটলার লি হঠাৎ করে ক্যাটকে ঘুম থেকে জাগায়, এবং তাকে ডেকে বলে যে মহা বিপদ, বিশাল বিপদ হয়ে গেছে, মার্গো আর থিও কিডন্যাপ হয়ে গেছে। আমি রাতের বেলা ওদের ঘরে মিডনাইট স্ন্যাক দিতে গেছিলাম, এবং তখনই দেখি ওরা ঘরে নেই। আর তারপরেই আমার ফোনে এই ফটোটা এলো, যেখানে আমরা দেখতে পাই যে মার্গো আর থিওকে কেউ দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। এবার এই কথা শুনে ক্যাট তো একদমই চমকে যায়, এবং ক্যাট বলে ওঠে যে তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি ওদেরকে কি করে বাঁচানো যায়। কিন্তু ক্যাট মনে মনে তো জানতোই যে নিশ্চয়ই এরা কোনো একটা শয়তানিই করছে।
এবং সে মার্গো আর থিওকে যেখানে কিডন্যাপ করে রাখা হয়েছিল, অর্থাৎ কিডন্যাপাররা যে জায়গায় তাদের আসতে বলেছিল সেখানে পৌঁছায়। আমরা দেখতে পাই যে মার্গো আর থিওকে চেয়ারে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের কোলে একটা টাইম বম ছিল। এবার ক্যাট তো সেখানে খুবই ক্যাজুয়ালি আসে যে এরা আবার কী ধরনের ইয়ার্কি করবে, কিন্তু সেখানে গিয়েই ক্যাট বুঝতে পারে যে এই টাইম বমটা নকল নয়, এই টাইম বমটা আসল। কারণ সে টিকিংয়ের আওয়াজটা, মানে টাইমটা যে টিক 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 করে সেই আওয়াজটা শুনতে পেয়েছিল। ক্যাট তো সঙ্গে সঙ্গে টাইম বমটা খুলতে লেগে যায় যে তোমরা এই ধরনের দুষ্টুমি আর করো না, এই বোমটা তোমরা কোথা থেকে জোগাড় করেছো, এটা এক্ষুনি ফেটে যাবে। ওদিকে মার্গো আর থিও তো হা হা করে হাসতে থাকে যে যাক, তাহলে একবার অন্তত আমরা তোমাকে বোকা বানাতে পেরেছি, এটা কোনো আসল টাইম বোম নয়, এটা একটা খেলনা টাইম বোম। এবং তারা তো একটা ক্যামেরায় ক্যাটের এই সমস্ত আচার ব্যবহার আবার রেকর্ডও করে রাখছিল যে তোমাকে কেমন বোকা বানালাম দেখো, আমরা এটা নকল একটা জায়গা থেকে কিনেছি। এবার টাইম বোমের টাইম তো একদমই কমে এসেছিল এবং তখনই ক্যাথরিন সেই বোমটা নিয়ে দূরে ছুঁড়ে দেয় এবং সে তাড়াতাড়ি মার্গো আর থিওকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। এবার মার্গো আর থিও তো তখনও বিশ্বাস করছিল না এবং অ্যাটিটিউড দেখাচ্ছিল, কিন্তু তখনই বমটা তাদের পিছনের ঘরে ব্লাস্ট হয়ে যায় এবং তারা বুঝতে পারে যে এটা কোনো খেলনা বম ছিল না। তারা যেখান থেকে বমটা কিনতে গেছিল সেখান থেকে তাদের আসল বম্বই দেওয়া হয়েছিল। এবং এই দৃশ্য দেখে থিও তো আবারও অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড় হয়। ক্যাথরিন তো সঙ্গে সঙ্গে তার এজেন্সিতে কল করে বলে যে এই বমটা ওরা কোথা থেকে কিনেছে সেটা এক্ষুনি খোঁজ নাও। এবার আমরা দেখতে পাই যে মার্গো আর থিও বাড়িতে ফিরে আসে এবং তারা আস্তে আস্তে ক্যাথরিনের প্রতি নরম হচ্ছিল। ক্যাট বলে ওঠে যে কি ব্যাপার, আজকে তোমরা কোনো দুষ্টুমি করবে না? এবং তখনই সেখানে বাটলার লি আসে। বাটলার লি জানায় যে ইভান অর্থাৎ মার্গো আর থিওর বাবা অলরেডি এই দুষ্টুমির ব্যাপারে এবং এটা থেকে কি বিপদ হতে পারতো সব জেনে গেছে এবং ইভান তাদের সাথে একটা মিটিংয়ের বন্দোবস্ত করেছে। যেহেতু ইভান এখনই দেশে ফিরতে পারছে না, সে ভিডিও কলেই একটা মিটিং ডেকেছে এবং ইভান তার অ্যাসিস্ট্যান্ট ম্যাক্সকে এখানে পাঠিয়ে দিয়েছে। এবার মার্গো আর থিও তো তার বাবাকে খুবই ভয় পেত, ফলে তারা তো খুবই ভয় ভয় সেই ভিডিও কলিং স্ক্রিনের সামনে আসে এবং সেখানে আমরা ইভানকে দেখতে পাই এবং ইভান তো তাদের বলে ওঠে যে এক্ষুনি নীল ডাউন হও। মার্গো, থিও, আমি কি তোমাদের একটু বেশি স্পয়েল করে ফেলেছি? এবং সে তো তখনই ম্যাক্সকে আদেশ দেয় যে এক্ষুনি মার্গোর ঘর থেকে যত কমিক্স বুক রয়েছে, যত নাইফ রয়েছে, গান রয়েছে, সব কিছু বার করে দিতে। সে যেন কোনো রকমের এই সমস্ত এন্টারটেনমেন্ট না পায়, যাতে সে এই ধরনের বদমাইশি আর করতে না পারে। এবার মার্গো তো খুব লাফালাফি করছিল যে না না, দয়া করে এগুলো আমার ঘর থেকে বার করো না, কিন্তু ম্যাক্স তো সঙ্গে সঙ্গে সেই সব এনে ঘর থেকে বার করে দেয়। থিও বলে ওঠে যে বাবা, এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? এবং ইভান তো তখনই বলে যে তুমি না থিওর দাদা হও, তারপরেও তুমি এইসব কাজে কি করে ওকে সঙ্গ দাও? 1 মাস তোমাকে আমি ডিটেনশন দিলাম, তুমি ঘর থেকে কোথাও যেতে পারবে না, খালি বাড়ি থেকে স্কুল আর স্কুল থেকে বাড়ি এটুকুই করবে, এরপরে যেন আমি এই ধরনের বদমাইশি তোমাদের না করতে দেখি। এবার তারা দুজনে তো একদমই স্যাড হয়ে সেখান থেকে চলে যায় এবং তারপরই ক্যাট ইভানকে হাই করে। আসলে ক্যাটের সাথেও ইভানের তো এটা কাইন্ড অফ প্রথম দেখাই ছিল এবং ইভান তখনই তাকে বলে যে তোমাকে আমার খুব চেনা চেনা মনে হচ্ছে, 3 বছর আগে কি আমাদের কোথাও দেখা হয়েছিল? এবার ক্যাট তো তখনই বলে ওঠে যে 3 বছর আগে তখন তো আমি আমার গ্রামেই ছিলাম, আমাদের কি করে দেখা হবে? ইভান বলে ওঠে যে তুমি গ্রামেই ছিলে, কিন্তু তোমার হাবভাব দেখে তো মনে হয় না যে তুমি গ্রামের একজন একদম সাধারণ শান্ত মেয়ে। এবং ক্যাট তখনই বলে ওঠে যে আসলে আমার বাবা মা ভীষণই সাপোর্টিভ ছিল, তাই জন্যেই আমি সব কিছু খুব ভালোভাবে শিখে নিতে পেরেছি। এবার ইভান তো তখনই ভিডিও কল কেটে দেয় এবং ইভানের অ্যাসিস্ট্যান্ট তখনই তাকে জানায় যে 3 বছর আগে ক্যাথরিন সত্যিই তার গ্রামেই ছিল, ক্যাথরিন অন্য কোথাও ছিল না। তাই ইভান তখনের মতো কিছুটা শান্ত হয়। এবার অপর দিকে আমরা ক্যাটকে দেখতে পাই। ক্যাট তো রাতের বেলা নিজের ঘরে চলে এসেছিল এবং ঘরে এসেই সে লক্ষ্য করে যে ইভান তার ঘরে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো করিয়েছে, যাতে ক্যাট কিছু সন্দেহজনক করে কিনা সেটা ইভান দেখতে পায়। এবার ক্যাট তো মনে মনে ভাবে যে তুমি আমার উপর নজর রাখবে, ঠিক আছে, তোমাকেও আমি মজা দেখাচ্ছি। এবং সে তো খুব হটভাবে বডি লোশন লাগাতে থাকে এবং সে ক্যামেরার দিকে তাকিয়ে বলে ওঠে যে কি জানি কেন আমার স্বামী বিয়ের পর থেকেই বাড়িতেই আসছে না, এমন নয় তো যে আমার স্বামীর আসলে পুরুষত্ব বলে কিছুই নেই, তাই জন্যে বউয়ের সাথে রাত কাটাতে ভয় পাচ্ছে?
এবার ইভান তো এই কথাটা শুনতে পায় এবং তার তো একদম ইগো হার্ট হয়ে যায় এবং সে তখনই বলে ওঠে যে 3 দিন পরই আমি চায়না ফেরত যাব। এবার আমরা অপরদিকে দেখতে পাই মার্গোকে। পরের দিনই মার্গোকে একজন টিচার এটিকেট শেখাতে চলে এসেছিল। কিভাবে হাঁটতে হবে, কিভাবে খেতে হবে, কিভাবে কথা বলতে হবে, এই সব নিয়ে সেই টিচার মার্গোকে শিক্ষা দিচ্ছিল এবং মার্গো কিছুতে ভুল করলে টিচারটা মার্গোকে স্কেল দিয়ে মারছিল। এমনকি সে তো মার্গোকে বেশি পরিমাণে খেতেও দেয় না। এবার ক্যাথরিন তো তখনই প্রতিবাদ করে যে অন্তত খাওয়া নিয়ে কোনো কিছু না বলতে, এবং সেই টিচার তখনই বলে ওঠে যে তুমি তো ওর স্টেপ মাদার, সুতরাং তোমার উচিত ওর জন্য একটা এক্সাম্পল সেট করা, তুমিও বেশি খেও না। এবং এই বলে সে তো ক্যাথরিনের খাবারের প্লেটও উঠিয়ে নেয়। এবার মার্গোকে তারপরেই সে মাথায় বই ব্যালেন্স করে হাতে গরম জলের কাপ নিয়ে হাঁটার শিক্ষা দিচ্ছিল। মানে একজন অভিজাত ঘরের মেয়ে যেন কোনো কিছুতেই কোনো রকম অন্যরকম ব্যবহার বা কিছু রিয়াক্ট না করে ফেলে এই জন্য। কিন্তু মার্গোর পক্ষে এইসব করা তো ভীষণ কঠিন ছিল, তাই মার্গো বারবার ভুল করে ফেলছিল এবং টিচারটি তো তখনই মার্গোকে স্কেল দিয়ে মারে এবং সে মার্গোকে অপমান করে বলে ওঠে যে তুমি এত বড় একজন বংশের মেয়ে, তোমাকে দেখলে সেটা কেউই বুঝবে না। সত্যি মায়ের শিক্ষা না থাকলে এই হয়। এবার এই কথা শুনে ক্যাথরিন তো আর চুপ থাকতে পারে না এবং সে বলে ওঠে যে অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলেছো তুমি, এখনই এই বাড়ি থেকে এবার বেরো। এবার সেই টিচারটি তো বলে ওঠে যে আমি মিস্টার ফুয়ের কথাতে এখানে এসেছি, সুতরাং তোমার কথায় আমি এখান থেকে যাব না। ক্যাথরিন বলে যে আমি এই বাড়ির মালকিন, তাই আমার কথা তোমাকে শুনতেই হবে, এক্ষুনি এখান থেকে বেরো। এবার টিচারটি তো বলে ওঠে যে সত্যি মিস্টার ফুয়ের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, না হলে তোমার মতো একটা অশিক্ষিত মেয়েকে বিয়ে করে। এবং ক্যাট তো তখনই বলে ওঠে যে সত্যি মিস্টার ফুয়ের মনে হয় মাথা খারাপই হয়ে গেছে, না হলে তোমার মতো একটা অসভ্য টিচারকে এটিকেট শেখানোর জন্য রাখে। এবং এই বলে ক্যাট তো সেই মহিলার স্কেল নিয়ে পুরোই 2 টুকরো করে দেয় এবং মহিলাটি তো তখনই মিস্টার ফুকে মানে ইভানকে কল লাগায় এবং সে তো ইভানকে কল করে নালিশ করতে থাকে যে আপনার স্ত্রী আমার সাথে খুব বাজে ব্যবহার করেছে এবং আমাকে ভিলা থেকে বার করে দেওয়ার কথা বলছে। এবং ইভান তখনই বলে যে ক্যাট হচ্ছে ওই বাড়ির মালকিন, সুতরাং ও যদি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলে তাহলে তোমাকে বেরিয়ে যেতে হবে। এবং সেই টিচারকে বাটলার লি তো তখনই সেখান থেকে বার করে দেয়। এবার ক্যাট তো তখনই ইভানকে বলে যে তুমি এমন একজনকে কি করে ওদের টিচার হিসেবে রাখো, ওরা কি তোমার নিজের ছেলে মেয়ে না? এবং ইভান তখনই বলে যে ঠিক আছে, তাহলে তুমি ওদের শিক্ষা দাও। এবং এই বলে ইভান তো ফোন কেটে দেয় এবং ইভান তো তারপরেই তাদের লিভিং রুমের সিসিটিভি ফুটেজ চেক করে এবং ইভান বুঝতে পারে যে সত্যিই ক্যাট যেটা করেছে সেটা ঠিকই করেছে, কিন্তু ক্যাট যে এতটা ফিয়ার্স সেটা তো ইভান আগে জানতো না। এবার আমরা ওদিকে রাতের বেলার দৃশ্য দেখতে পাই। ক্যাথরিন তো তার নিজের ঘরেই ছিল এবং তখনই তার ঘরে মার্গো আসে। মার্গো যতই শয়তানি করুক, এখন মার্গো বুঝতে পেরেছিল যে তার সৎ মা তার ভালোই চায় এবং মার্গো তো তার সাথে বন্ধুত্ব করার জন্য 2টো বিয়ারের ক্যানও এনেছিল। ক্যাট তো বলে ওঠে যে তুমি এখনো অনেক ছোট, তাই তুমি দুধই খাবে, বিয়ারটা আমার জন্য। এবং ক্যাট তখনই বলে যে জানো, তুমি আজকে দারুণ ফাইট করেছো, আমার বড় হয়ে কি স্বপ্ন জানো, আমি বিখ্যাত কিলার ক্যাথরিনের মতো হতে চাই। এবার ক্যাট তো তখনই ভাবে যে কি, তুমি আদেও কি এই ক্যাথরিনকে চেনো? এবং মার্গো তো বলতে থাকে যে সে আমি খুব ভালো করেই জানি, আমি তার বিশাল বড় ফ্যান, পুরো চায়নাতে তাকে কেমন দেখতে কেউ জানে না, সেই একমাত্র ফিমেল কিলার এবং সে তো একদম ঢিসুম ঢিসুম করে মারপিট করে, আমিও পুরো তার মতো হতে চাই। এবং ক্যাথরিনের তো তখনই তার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায় যে সে কিভাবে এই লাইনে এসেছিল। সে যখন একদম ছোট্ট ছিল তখন তার বাবা অন্য একজন মহিলার প্রেমে পড়ে এবং সেই মহিলার প্রেমে পড়ে সে তার মাকে এবং ছোট্ট ক্যাথরিনকে বাড়ি থেকে বার করে দেয়। তাদের দুজনের যাওয়ার কোনো জায়গায় ছিল না। ছোট্ট ক্যাথরিন রাস্তায় ভিক্ষা করে জিনিসপত্র কুড়িয়ে এরম করেই তার মাকে দেখতো এবং এইভাবেই একদিন তার মা মারা যায়। তার মা মারা যাওয়ার পর আন্ডারগ্রাউন্ডের একজন বস ক্যাথরিনকে অ্যাডপ্ট করে এবং বলা যায় ক্যাথরিনের জীবনটা সে কিনেই নিয়েছিল। এমন না যে ক্যাথরিন নিজের ইচ্ছায় এরকম নোংরা একটা দুনিয়ায় এসেছিল, কিন্তু সে এই কাজ করতে বাধ্য ছিল।
এবং ক্যাথরিন তো তখনই মার্গোকে বলে যে ওইসব চিন্তা একদম বাদ দাও, তুমি ভালো করে পড়াশোনা করবে আর কাল থেকে রেগুলার স্কুলে যাবে। এবার পরের দিন মার্গো তো স্কুলে চলে যায় এবং ক্যাথরিন মনে মনে ভাবে যে যাক, অন্তত একটাকে তো আমি নিজের বশে আনতে পেরেছি, বাকি দুটো যেন আর কোনো রকমের শয়তানি না করে, আমি আর পারছি না। এবং তখনই তার কাছে মার্গোর স্কুল থেকে কল আসে যে মার্গো স্কুলে মারপিট করেছে এবং ক্যাথরিন তো ভাবে যে আবারও ঝামেলা এবং সে মার্গোর স্কুলে হাজির হয় এবং সে দেখতে পায় যে মার্গো তো একটা ছেলের মেরে পুরো নাক টাক থেকে রক্তই বার করে দিয়েছে এবং প্রিন্সিপাল তো তাকেই খুবই বকাবকি করছে যে ওর অ্যাটিটিউডটা একবার দেখুন, ও নিজের কাজিনকে মেরে নাক মুখ থেকে রক্ত বার করে দিয়েছে। এবং ক্যাথরিন একটু চমকে যায় যে ওর কাজিন। ক্যাথরিন বলে ওঠে যে আরে জ্যাক, তুমি তো আমাদেরই রিলেটিভ, কেন শুধু শুধু ঝামেলা করছো, এটা আমরা বাইরে মিটিয়ে নেব। এবং জ্যাক তো তখনই খুব অ্যাটিটিউড নিয়ে বলে যে না, আমি এটা বাইরে মেটাবো না, এক্ষুনি মার্গো আমার কাছে নীল ডাউন হয়ে ক্ষমা চাইবে, তা না হলে আমি এখান থেকে যাব না। এবং ততক্ষণে সেখানে জ্যাকের বাবা অর্থাৎ ইভানের খুড়তুতো ভাই ফ্রেডি চলে এসেছিল এবং ফ্রেডি ইভানের কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ছিল এবং সেই নিয়ে তার তো খুবই অ্যাটিটিউড ছিল এবং সে তো এসেই কিছু না শুনেই মার্গোকে ঠাস করে এক চড় মারে। এবার ক্যাট বুঝতে পারে যে এই ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই, কারণ মারামারিটা যেহেতু মার্গোই করেছে। ক্যাট বলে ওঠে যে ফ্রেডি, আমি তোমার ছেলের কাছে মার্গোর হয়ে ক্ষমা চাইছি এবং ওর যা ক্ষতি হয়েছে, মানে শারীরিক ক্ষতি হয়েছে, সেটাও আমি রিইম্বার্স করে দেব, তুমি দয়া করে এটা নিয়ে আর ঝামেলা বাড়িও না। এবার ফ্রেডি তো তখনই বলে ওঠে যে হ্যাঁ, তুমি তাহলে আমার ভাইয়ের নতুন বউ, সত্যি আমার ভাইয়ের চয়েস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, এই সমস্ত ক্ষমা টমা এইভাবে চাইলে হবে না, তুমি আর তোমার মেয়ে মানে মার্গো এক্ষুনি নীল ডাউন হয়ে জ্যাকের কাছে ক্ষমা চাইবে। এবার মার্গো তো তখনই বলে ওঠে যে কিন্তু আমি ক্ষমা কেন চাইবো, ওই তো আমাকে আগে বাজে কথা বলেছে। ফ্রেডি বলতে থাকে যে হ্যাঁ, মিথ্যাবাদী, লজ্জা করে না মিথ্যে বলতে, ওর 3টে ছেলে মেয়েই এরকম শয়তান। এবার জ্যাক তো তখনই বলে ওঠে যে আমি যা বলেছি সত্যিই বলেছি এবং মার্গো বলে যে জ্যাক তাদের নিয়ে খুবই বাজে বাজে কথা বলেছে, যে ইভান নাকি তার ছেলে মেয়েদের মানে মার্গো থিওদের পছন্দ করে না, তাদের থেকে দূরে থাকতে চায় এবং তারা নাকি কার সন্তান কোনো ঠিক ঠিকানা নেই, তাদের মাথা তুলেও কথা বলেছে। এবার জ্যাক তো বলে ওঠে যে ঠিকই তো বলেছি, তোমার মা তো তোমাকে জন্ম দিয়ে অন্য একজনের সঙ্গে ভেগে গেছিল, ভুল কি বলেছি। এবং এই কথা শুনেই ক্যাট তো তখনই জ্যাককে ঠাস করে এক চড় মারে যে তোমার লজ্জা করে না, এই বয়সে তোমার মুখ দিয়ে এই সমস্ত কথা বেরোয়, তোমার সাহস আছে ইভানের সামনেই কথাগুলো রিপিট করার। এবার ফ্রেডি তো তখনই উঠে দাঁড়িয়ে বলে যে তোমার সাহস হয় কি করে, তুমি আমার ছেলেকে মারলে। এবং সে তো তখনই তার বডিগার্ডদের বলে যে এই মহিলাকে এখনই চেপে ধরো, একে আজকে উচিত শিক্ষা দিতে হবে। কিন্তু ক্যাট তো তখনই সেই বডিগার্ডদের এমন পিটুনি দেয় যে ফ্রেডির আর সাহস হয় না বেশি কিছু করার। এবং ক্যাট তো তখনই ফ্রেডির মাথা টেবিলে চেপে ধরে বলে যে আমার সাথে একদম লাগতে এসো না, আমি যা বলি সেটা করেও দেখাই, বুঝেছো মিস্টার ভাইস প্রেসিডেন্ট। আর জ্যাক, তুমি এখনই মার্গোর কাছে ক্ষমা চাও। এবার প্রিন্সিপাল তো তখনই সেখানে নাক গলাতে আসছিল এবং ক্যাট তখনই একটা স্কেল তার দিকে ছুঁড়ে মারে যে প্রিন্সিপাল সাহেব, আশা করি আপনার এতে কোনো সমস্যা নেই। এবং প্রিন্সিপাল তো হাঁটু গেড়ে না না আমার কোনো সমস্যা নেই বলতে থাকে এবং জ্যাক তো মার্গোর কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়। এবার ক্যাট তো মার্গোকে নিয়ে বাড়িতে ফিরে আসে এবং তারা দুজন তো ভাবছিল যে এই খবর যদি ইভানের কাছে যায় তাহলে তাদের কি হবে, তাদের একটার পর একটা বিপদ লেগেই আছে। এবং তখনই বাটলার লি সেখানে ছুটতে ছুটতে আসে। বাটলার লি বলে ওঠে যে মহা বিপদ হয়ে গেছে, ইভানকে তার ঘরে পাওয়া যাচ্ছে না। এবং ক্যাটের তো মাথা খারাপ হয়ে যায় যে আরও কি কি হওয়া বাকি রয়েছে। ক্যাট সঙ্গে সঙ্গে মার্গোকে জিজ্ঞাসা করে যে ইভান কোথায় যেতে পারে এবং মার্গো জানায় যে ইভান তো আসলেই একজন সিঙ্গিং আইডল হতে চায় এবং সে বলছিল যে তার এরকমই একটা কম্পিটিশনের অডিশন আছে, সে নিশ্চয়ই সেখানেই গেছে। ফলে ক্যাট আর মার্গো তো সঙ্গে সঙ্গে সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। এবার আমরা দেখতে পাই অপরদিকে থিওকে, যে কিনা একজন আইডল হওয়ার লোভে অডিশন দিতে এসেছিল, কিন্তু সে জানতো না যে সে কোন ফাঁদে পা দিয়ে ফেলেছে। এবার সে তো একটি ডিস্কো মতো জায়গায় কিছু লোকের সাথে দেখা করতে আসে যারা কিনা নিজেদের প্রডিউসার বলে পরিচয় দিয়েছিল। থিও তাদেরকে বলে যে আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ট্রেনি যে কিনা নিজে নিজেই র্যাপ, সিঙ্গিং, ডান্সিং এইসব প্র্যাকটিস করছি। এবার তারা তো বলে যে ঠিক আছে, তাহলে তুমি তোমার একটা পারফরমেন্স দেখাও। এবং থিও তখনই তার হেরে গলায় গান গাওয়া শুরু করে এবং তার গান তো এতটাই জঘন্য ছিল যে তার থেকে ছাগলের গলা
গলার আওয়াজও মনে হয় ভালো লাগবে। কিন্তু তারপরেও তার এই জঘন্য গান শুনে প্রডিউসাররা হাততালি দিতে শুরু করে এবং প্রডিউসাররা বলে যে সত্যি তোমার মধ্যেই ট্যালেন্ট আছে, এসো আমাদের সাথে বসো। এবং তারা তো থিওকে একটা ড্রিঙ্ক অফার করে এবং তারা তো থিওর নানা প্রশংসা করছিল যে তুমি সত্যি খুবই ট্যালেন্টেড, তোমাকেই আমরা আমাদের গ্রুপের লিড সিঙ্গার বানাবো। এবার থিও তো খুশি মনে সেই ড্রিঙ্কটা খেয়ে নেয়, কিন্তু তারপরই হঠাৎই তার মাথা ঘুরতে শুরু করে এবং লোকটি তো তখনই বলে ওঠে যে হ্যাঁ, লোভী কোথাকার, তুই তোর এই ছাগলের মতো গলা নিয়ে লিড সিঙ্গার হবি? কোনোদিন নিজের গলার আওয়াজ নিজে শুনেছিস? তোর কোনো ধারণা আছে যে কত বাজে গাস তুই? থিও তো বুঝতে পারে না যে হঠাৎ করে এদের কথাবার্তা একদম বদলে গেল কি করে, এবং তখনই সে ওই ড্রিঙ্কটার প্রভাব অনুভব করতে পারে। থিও বুঝতে পারে যে তাকে এখানে ঠকানো হচ্ছে। মানে বলা যায় এরা এক ধরনের অর্গ্যান পাচারকারী টাইপের চক্র ছিল, যারা কিনা এরকম অল্প বয়সী বাচ্চাদের বা ছেলে মেয়েদের ফাঁসিয়ে তাদের অর্গ্যানগুলি নিয়ে ব্যবসা করত। এবার লোকটি তো বলে ওঠে যে যাক, এই ছেলেটা একদম ইয়াং আর সুন্দর আছে, আমরা খুব ভালো মাছই টোপে ধরতে পেরেছি। এবং তারা তো সেখান থেকে অচৈতন্য থিওকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখনই সেখানে হাজির হয় ক্যাট এবং মার্গো। এবং ক্যাট তো ওই শয়তানদের আচ্ছা করে ধোলাই দেয়। এবং থিওর অবস্থা তো তখন এমন ছিল যে সে তো উঠে দাঁড়াতেও পারছিল না, এবং ক্যাট তো তখনই থিওকে রীতিমতো কোলে নিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে। এবার থিও তো বাড়িতে ফিরে আসে এবং এত বড় ঘটনার থেকেও তার মনে যেটা বেশি দাগ কেটেছিল সেটা হচ্ছে ওই লোকগুলির রিমার্ক যে থিও একদমই বাজে গান করে। এবার থিও তো সেই নিয়ে খুবই মনোকষ্টে ভুগছিল যে আমি কি এতটাই বাজে গান করি। এবং মার্গো তো বলে ওঠে যে দাদা, তুমি এমন গান করো যে মৃত মানুষেরাও মৃত্যু থেকে ফিরে এসে বলবে যে আর গেও না। এবার থিও তো কাঁদতে শুরু করে যে হ্যাঁ, তাহলে আমি কি করব। এবং ক্যাথরিন তখনই তাকে বলে যে তুমি তো পড়াশোনায় ভালো, কেবলমাত্র মিউজিক ছাড়াও অন্য অনেক পাথই তো রয়েছে, তুমি চাইলে অন্য কোনোভাবেও এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত থাকতে পারো। এবং থিও তো ক্যাটকে জড়িয়ে ধরেই কাঁদতে শুরু করে। অন্যদিকে আমরা ইভানকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে ইভান আগের দিন স্কুলে ঘটে যাওয়া ওই ঘটনাটা সম্পর্কে জানতে পারে, মানে মার্গো আর জ্যাকের সাথে ক্যাটের যে ব্যাপারটা হয়েছিল সেই ঘটনা সম্বন্ধে। কারণ স্কুলটা তো তারই আন্ডারে ছিল এবং সে সিসিটিভিতে সমস্ত ফুটেজটাই দেখতে পেয়েছিল। ইভান তো সঙ্গে সঙ্গে স্কুলে কল করে প্রিন্সিপালকে আগে ফায়ার করে, কারণ প্রিন্সিপাল সেই ঘটনায় নিরপেক্ষভাবে বিচার করেননি। এবং ইভান সিসিটিভিতে এটাও দেখেছিল যে ক্যাট কিভাবে ফ্রেডির গুন্ডাদের সাথে লড়াই করছে। এবং ইভানের সন্দেহ তো আরও বাড়তে থাকে যে ক্যাথরিন তো কোনো সাধারণ মহিলা নয়, তাহলে ক্যাথরিন আসলে কে? অপরদিকে আমরা ক্যাথরিনকে দেখতে পাই। এদিকে মার্গো আর থিও তো পুরোপুরি ক্যাটের প্রতি গলে গেছিল এবং তারা তো ক্যাটের জন্য দারুণ দারুণ ডিশ রান্নাও করে এনেছিল। তারা তো ক্যাটকে বলতে থাকে যে তুমি আমাদের শেখাও যে কিভাবে এত ভালো লড়াই করতে হয়। এবং তাদের এই কথার মাঝখানে সেখানে আসে ইভানের বড় ছেলে হ্যারি। এবং হ্যারি এখানে একাই ছিল না, হ্যারি সাথে করে তার গার্লফ্রেন্ড জোসেফিন এবং জোসেফিনের মাকেও এনেছিল। কিন্তু এই দুই মহিলা মানে এই দুজন কিন্তু ক্যাথরিনের অজানা ছিল না, কারণ এরা দুজনই ছিল সেই মা মেয়ে যারা কিনা ক্যাথরিন এবং তার মাকে বাড়ি থেকে বিতাড়িত হতে বাধ্য করেছিল। এবার হ্যারি তো তার গার্লফ্রেন্ডকে বাড়িতে নিয়ে এসে দেখায় যে কত বড় বাড়িতে সে থাকে, এমনকি সে তো জোসেফিনকে বলে যে তুমি কোনো চিন্তা করো না, তোমার মাকেও আমি এখানেই নিয়ে এসে রাখবো। এবার জোসেফিন তো তখনই বলে ওঠে যে কিন্তু তোমার দুই ভাই বোন, ওদেরকে আমার পছন্দ না। এবং হ্যারি বলে যে তাতেও কোনো চিন্তা নেই, আমাদের অনেকগুলো প্রপার্টি আছে, ওরা অন্য কোথাও গিয়ে থাকবে। এবার মার্গো তো তখনই জোসেফিনকে ভেঙিয়ে বলে ওঠে যে বাবা, অনেকদিন পরে তোমাকে দেখতে পেলাম। এবং জোসেফিন তো পুরোই ভিকটিম কার্ড প্লে করছিল যে সে একদম ন্যাকা, সে কিছুই জানে না, কিন্তু আসলে সে কেবলমাত্র হ্যারি বড়লোকের ছেলে বলেই তাকে পটিয়েছিল। এবং ক্যাথরিন তখনই বলে ওঠে যে কি ব্যাপার, তোমরা এখানে কি করছো, আমি তো তোমাদের এখানে ডাকিনি। এবং জোসেফিনের মা তো তখনই বলে ওঠে যে তুমি এখানে কি করছো, বুঝেছি তুমি জানতে পেরেছো যে আমার মেয়ের বড়লোক বাড়িতে বিয়ে হচ্ছে, তাই জন্য তুমি টাকার লোভে ফিরে এসেছো, তাই না? এবার জোসেফিন তো তখনই বলে ওঠে যে দিদি, আসলে হ্যারির সাথে আমার অনেক দিনের সম্পর্ক, হ্যারি আর আমি খুব তাড়াতাড়ি এঙ্গেজমেন্ট করতে চলেছি।
এবার ক্যাট তো তখনই বলে ওঠে যে হ্যারি, তোমার বাবা কি এই সম্বন্ধে জানে? এবার থিও তো তার দাদাকে বলার চেষ্টা করে যে দাদা, তুমি যে এই মেয়েটার পিছনে পড়ে আছো, এ তো কেবলমাত্র তোমার টাকার জন্য তোমার সাথে মিশছে, তুমি কি এটা বুঝতে পারছো না? কিন্তু হ্যারি তো প্রেমে একদমই অন্ধ ছিল, তাই জন্য সে এই ব্যাপারে মানে অন্যদের কথায় একদমই কান দেয় না। এবং ক্যাট তো তখনই ইভানকে কল করে সবটা জানাতে চাচ্ছিল, কিন্তু জোসেফিন তখনই মনে মনে ভাবে যে এত দূর ব্যাপারটা আমি এগিয়ে আনতে পেরেছি, এখন যদি ব্যাপারটা বিগড়ে যায় সমস্যা হয়ে যাবে। এবং সে তো তাড়াতাড়ি ক্যাটের হাত ধরে বলে যে দিদি, আমি আর হ্যারি সত্যিই একে অপরকে ভালোবাসি, তুমি দয়া করে এটা ভেঙো না। এবার ক্যাথরিন তো তার হাত ধাক্কা মেরে সরিয়ে দেয়, এবং জোসেফিন তখনই পড়ে গিয়ে আরও ন্যাকামি শুরু করে যে উফ, আমার কি লেগে গেল, তুমি সবসময় আমার সাথে এমনটা কেন করো? এবং হ্যারিও তো বলতে থাকে যে সত্যিই ক্যাথরিন, ও তো তোমার কোনো কিছু বিগড়ায়নি, তাহলে তুমি ওর সাথে এমন শত্রুতা কেন করছো? ওর যদি আজকে কোনোভাবে লেগে যায় তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। ক্যাট তো বলে ওঠে যে তোমার এই আইকিউ নিয়ে তোমার বাবা তোমাকে রিজিয়নাল ম্যানেজার কি করে বানালো, আমি তো সেটাই ভাবছি। এবং হ্যারি তো তখনই রেগে সেখান থেকে জোসেফিনকে নিয়ে বেরিয়ে যায়, এবং সে তো রীতিমতো জোসেফিনকে কোলে তুলে নেয় যে তোমাকে চলো হসপিটালে নিয়ে যায়। এবার জোসেফিন তো বাইরে বেরিয়ে বলে যে আচ্ছা, এই ক্যাথরিন তোমাদের বাড়িতে কি করছে? এবং হ্যারি তখনই বলে যে কিছুই না, ও আমাদের বাড়ির একজন চাকর, আমার ভাই বোনকে দেখার জন্য ন্যানি হিসেবে ওকে রাখা হয়েছে, তুমি কোনো চিন্তা করো না, ওকে কিছুদিন পরই আমি লাথি মেরে বার করে দেব, তারপর আমি তোমাকে এই বাড়িতে নিয়ে আসবো। এবং এই কথা শুনে জোসেফিন আর তার মা তো খুবই নিশ্চিন্ত হয় যে যাক বাবা, ও অ্যাটলিস্ট বাড়ির চাকর, আর জোসেফিন তো এই বাড়ির মালকিন হতে চলেছে। ওদিকে আমরা ক্যাট, মার্গো আর থিওকে দেখতে পাই। এবার ক্যাট তো তাদের জিজ্ঞাসা করে যে কি ব্যাপার বলো তো, হ্যারি এই মেয়েটার প্রতি এত ইন্টারেস্টেড কেন? ওকে তো অন্য কোনো মেয়ের সাথে কখনোই দেখা যায় না। এবং মার্গো আর থিও তো বলে ওঠে যে কি জানি মেয়েটা দাদার উপর কি কালো জাদু করেছে, কিন্তু আমরা এটুকু বলতে পারি যে মেয়েটা টাকার জন্যই দাদাকে ফাঁসিয়েছে, যে করে হোক ওদের এঙ্গেজমেন্টটা আটকাতেই হবে। এবং ক্যাথরিন তো মনে মনে ভাবে যে তোমরা যখন আমার দরজা অব্দি এসেই গেছো আর আমি প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ পেয়েই গেছি, তাহলে তো আমি ছাড়বো না। এবার আমরা দেখতে পাই যে রাতের বেলা ক্যাটের কাছে তার বসের কল আসে যে কেন ক্যাট তার মিশনটা এখনও কমপ্লিট করতে পারছে না। এবার ক্যাথরিন তো তাকে জানায় যে এখনও ইভান বিদেশ থেকে ফিরেইনি, তাই জন্যই ক্যাট মিশন কমপ্লিট করতে পারছে না। এবং ক্যাটের বস তাকে বলে মানে সেই যে লোকটা ক্যাথরিনকে ছোটোবেলায় বাঁচিয়েছিল সেই ছিল ক্যাথরিনের বস। সে তাকে বলে যে আমি তোমাকে আর 3 দিন সময় দিচ্ছি, তার মধ্যে যদি তুমি মিশন কমপ্লিট করতে না পারো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এবার ক্যাথরিন তো মনে মনে ভাবে যে যে করে হোক ইভানকে তো এখানে ডেকে আনতেই হবে, কিন্তু সে কী বা করতে পারে। অপরদিকে আমরা ইভানকে দেখতে পাই। এবার ইভান তো সিসিটিভি দিয়ে ক্যাথরিনকেই দেখছিল, মানে ক্যাথরিনের ঘরটাই দেখছিল। এবং তখনই তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে একটা জরুরি ইমেল এসেছে, এবং সেই ইমেলের মাধ্যমে ইভান জানতে পারে যে ক্যাথরিনই হচ্ছে সেই ছেলে সেজে থাকা মেয়েটা যে কিনা 3 বছর আগে তার উপর আক্রমণ করেছিল। এবং ইভান তো তখনই বলে ওঠে যে ঠিক আছে, কালকেই আমি বাড়ি ফিরে যাব। এবার তার অ্যাসিস্ট্যান্ট তো তাকে বলে যে কিন্তু এটা তো রিস্কি হয়ে যাচ্ছে। এবং ইভান বলে যে না, ও এতদিন ধরে আমার জন্য অপেক্ষা করছে, ওকে তো খালি হাতে ফিরিয়ে দিতে পারি না। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই, এবং আমরা দেখতে পাই সেই দিন জোসেফিন এবং হ্যারির এঙ্গেজমেন্ট ছিল, এবং তারা তো একটা বিশাল ব্যাঙ্কোয়েটের আয়োজন করে সেখানে এঙ্গেজমেন্ট পার্টি করছিল। এবার সেখানে তো হ্যারি স্টেজে খুবই রোম্যান্টিক রোম্যান্টিক কথা বলছিল জোসেফিনের প্রতি যে সারা জীবন আমি তোমাকে খুব ভালো রাখবো। এবং সে তো তখনই তার শ্বশুর অর্থাৎ কিনা ক্যাট এবং জোসেফিনের বাবাকে স্টেজে ডাকে কিছু কথা বলার জন্য। এবার তাদের বাবা তো বলে ওঠে যে আমি ভীষণ খুশি, ছোট থেকে জোসেফিন আমার চোখের মণি, আমি তাদেরকে খুবই হ্যাপি একটা ম্যারেজ উইশ করছি। এবং ইভান তো তখনই বলে যে তাহলে এবার পার্টি শুরু করা যাক। কিন্তু তখনই পার্টির প্রধান সদস্য অর্থাৎ ক্যাট সেখানে হাজির হয়। এবার ক্যাটকে দেখেই ওই মহিলা মানে কিনা জোসেফিনের মা তো তেড়ে আসে যে তোমার এত সাহস হয় কি করে, তুমি আমার মেয়ের এই স্পেশাল দিনটা নষ্ট করার চেষ্টা করছো। এবং সে তো ক্যাটকে রীতিমতো চড়া মারতে যাচ্ছিল, এবং ক্যাট তো তার হাত ধাক্কা মেরে সরিয়ে দেয়। ক্যাটের বাবা তো তাকে দেখে একদমই চমকে যায়, এবং সে বলে ওঠে যে আমি সত্যিই ভাবিনি যে তুমি ফিরে এসেছো। এবার অন্যরা তো তখনই বলতে থাকে যে এই মেয়েটা আবার কে, আর এখানে এসে ঝামেলা কেনই বা করছে। এবং তখনই জোসেফিনের মা বলে ওঠে যে এই মেয়েটা আসলে ওদের বাড়ির চাকর, এবং ও আমার জামাইকে সিডিউস করার চেষ্টা করেছিল, কিন্তু আমার জামাই ওকে রিজেক্ট করে দিয়েছে।
সে তো কেবলমাত্র আমার মেয়েকেই ভালোবাসে। এবার ক্যাট তো তখনই বলে ওঠে যে হ্যারি, তুমি কি ওদেরকে বলবে যে আমার সাথে তোমার কি সম্পর্ক, নাকি আমিই বলবো? এবং জোসেফিন তো তখনই চেঁচিয়ে ওঠে যে সিকিউরিটি গার্ডরা, তোমরা এখনই এই মহিলাটাকে এখান থেকে বার করো। এবং ক্যাট তখনই জোসেফিনকে ঠাস করে এক চড় মারে যে একদম চুপ করে এখানে দাঁড়াও, সকলকে আমি বলছি যে আমার সাথে হ্যারির কি সম্পর্ক। আমি হচ্ছি হ্যারির সৎ মা, মানে বলা যায় তার লিগ্যাল মাদার। এবার এই কথা শুনে সকলেই তো একদমই হা হয়ে যায়। এবার ক্যাথরিন তো তখনই বলে ওঠে যে তোমার সৎ মা হিসেবে এই সিদ্ধান্তটা আমি নিতেই পারি যে তুমি কার সাথে বিয়ে করবে। তোমার ফিয়ন্সের বাড়ির লোকেরা একদমই অভদ্র এবং অসভ্য, সুতরাং তোমার এই বিয়েতে আমি মত দিচ্ছি না। এবারে এই কথা শুনে হ্যারি তো বলে ওঠে যে তোমার আমার বিয়ে নিয়ে কথা বলার কোনো অধিকারই নেই। এবং হ্যারি তো ক্যাটকে অপমান করে আরও বাজে বাজে কথা বলতে থাকে যে তুমি আমার বাবাকে প্রেমের জালে ফাঁসিয়েছো। এবারে এই কথা শুনে মার্গো আর থিও তো চুপ করে থাকতে পারে না, তারাও বলে ওঠে যে দাদা, এবার তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো, সত্যিটা তুমি নিজেও জানো। এবং তখনই সেখানে হাজির হয় ফ্রেডি। মানে ফ্রেডি তো এতদিন ধরে একটা ক্যাটের প্রতি রাগ পুষেই রেখেছিল, তাই সে এই পার্টিতে উপস্থিত থাকা সৎ ব্যবহার করতে চলে আসে। ফ্রেডি বলে ওঠে যে হ্যারি যেটা বলছে ঠিকই বলছে, ক্যাথরিন সত্যিই আমার দাদাকে প্রেমের জালেই ফাঁসিয়েছে। কি করে যে ফাঁসিয়েছে ভগবানই জানে, কারণ ইভান তো 3 বছর চায়নাতেই ফেরেনি, মার্গো আর থিও তো ছোট, তাই ওরা এত কিছু বোঝে না। কিন্তু আমি খুব ভালো করেই জানি যে এই ধরনের মেয়েরা কেমন হয়। এবার জোসেফিনের মা তো এই সুযোগের ফায়দা ওঠায় এবং ক্যাথরিনকে নানাভাবে অপমান করতে থাকে, যেই মহিলা একদমই নির্লজ্জ। আসলে ও এখন সৎ মা সাজার নাটক করছে, একে এখনই আমাদের কাছে ক্ষমা চাইতে বাধ্য করা হোক। এবং হ্যারি তো তখনই বলে ওঠে যে সিকিউরিটি গার্ডরা এখনই এই মহিলাকে এখান থেকে বার করো। এবং তখনই সেখানে প্রবেশ করে ইভান। ইভান বলে ওঠে যে হ্যারি, তোমার মায়ের সাথে এই ধরনের কথা বলার শিক্ষা তোমাকে কে দিল? এবার ইভানকে দেখে সকলেই তো চমকে যায় এবং ইভান তখনই ক্যাটকে টেনে নিজের দিকে সরিয়ে নেয়। এবং সেই ঘটনার মানে সেই আগের আক্রমণের 3 বছর পর আবার ক্যাটরিন আর ইভানের দেখা হলো। এবার এই দৃশ্য দেখে সকলেই তো বুঝতে পারে যে এটা কী হচ্ছে। এবং হ্যারি বলে ওঠে যে বাবা, তুমি কেন এরকম করছো? এবার ইভান তো বলে যে আমি তোমার বাবা, আর তুমি এঙ্গেজমেন্ট করছো সেখানে আমারই নিমন্ত্রণ নেই, আর যেখানে তোমার মাই এই বিয়েটা মানছে না সেখানে তুমি বিয়ে করার সাহস পাও কোথা থেকে? এবার জোসেফিন তো তখনই এগিয়ে এসে ইভানকে আঙ্কেল আর ক্যাটকে আন্টি বলতে যায়। এবং ক্যাট বলে ওঠে যে আন্টি, কে তোমার আন্টি? এবং তখনই জোসেফিনের মা বাবাও বলতে থাকে যে এটা একটা ভুল বোঝাবুঝি ছিল, আমরা নিজেদের মধ্যে ব্যাপারটা মিটিয়ে নিই। এবং ইভান বলে যে কখনোই না, যেহেতু ওর মাই বলছে যে সেই বিয়েটা মানবে না, তাই এই বিয়ে হতে পারে না, এই বিয়ে এখানেই ক্যান্সেল। এবং ইভানের লোকেরা তো তখনই হ্যারিকে ধরে নেয় এবং তাকে বলতে গেলে ধরে বেঁধে বাড়িতে নিয়ে যায়। এবার হ্যারি তো বাড়িতে এসে খুব হাত পা ছুটতে থাকে যে তোমরা আমার সাথে যেটা করলে সেটা ঠিক করনি। এবং ইভান তখনই বলে ওঠে যে নীল ডাউন। ইভানের এক কথাতেই তার 3 ছেলে মেয়ে একদম নীল ডাউন হয়ে যায়। এবার ইভান তো তখনই বলে যে আমি কিছু বলবো নাকি তোমরাই বলবে? মার্গো বলে ওঠে যে বাবা, আমি যা করেছি আমি ভুল করেছি, আমি স্বীকার করে নিচ্ছি, তুমি আমাকে আর কোনো শাস্তি দিও না। এবং থিও তো বলে ওঠে যে বাবা, তুমি ঠিকই বলতে, মিউজিকে আমার কোনো কেরিয়ার নেই, এখন থেকে আমি পড়াশোনাতেই মন দেব। এবং ইভান তো তাদের বলে যে ঠিক আছে তোমরা ঘরে যাও। এবার ওদিকে হ্যারি তো লাফাতে থাকে যে বাবা, তুমি সত্যিই কখনো ভালোবাসার মর্যাদা বুঝবে না, তোমার মতো একটা রোবটের মতো মেশিন কি ভালোবাসা বুঝতে পারবে? তুমি আমার জীবনটা নষ্ট করে দিলে, তুমি কখনোই আমার দিকটা বুঝবে না। এবং এই সব বলে হ্যারি তো খুবই লাফালাফি করছিল এবং ইভানের লোকেরা তো তখনই তাকে ধরে নিয়ে চলে যায়। এবার আমরা রাতের বেলার দৃশ্য দেখতে পাই। রাতের বেলা ক্যাট একটা ছুরি নিয়ে অপেক্ষা করছিল, কারণ এবার তো তাকে তার মিশন কমপ্লিট করতে হবে। অনেক দিন ধরে সেই বাড়িতে ন্যানি হয়ে রয়েছে, এবার তাকে তার কাজ শেষ করে স্বাধীন হতে হবে, কারণ সেই মিশনটা কমপ্লিট করতে পারলে তার বস তাকে ফ্রিডম দেবে, মানে তাকে এই জগৎ থেকে মুক্তি দেবে। এবার শোয়ার ঘরে ইভান আসতেই বলে ওঠে যে কি ব্যাপার, তুমি এই ঘরে কি করছো? এবং ক্যাট তো তখনই বলে যে আমরা এখন বিবাহিত, তাই আমরা এক ঘরে থাকবো, এটাই তো স্বাভাবিক। ইভান বলে ওঠে যে তুমি স্টাডি রুমে গিয়ে শোও। এবার ক্যাট তো বলে ওঠে যে কিন্তু বাচ্চারা দেখলে কি ভাববে? ইভান বলে যে বাচ্চারা এটা দেখতেই অভ্যস্ত, ওদের কথা তোমায় ভাবতে হবে না। এবং ইভান তো তখনই তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে ঘরটা ভালো করে চেক করো।
ঘরে কোনো আনন্যাচারাল কিছু আছে কিনা সেটা দেখো। এবং এই বলে ইভান তো ক্যাটের বালিশটা তুলতে যায় এবং সেই বালিশের তলাতেই ক্যাট তার চাকুটা লুকিয়ে রেখেছিল। ক্যাট তো ভাবে যে সে এক্ষুনি ধরা পড়ে যাবে, তাই বালিশে হাত দেওয়া মাত্রই ক্যাট ইভানকে জড়িয়ে ধরে যে হানি, তুমি এতদিন পর বাড়িতে ফিরেছো, আমি কি তোমাকে মিস করি না বলো, তুমি এরকম কেন করছো? কিন্তু তারপরেও ইভান ক্যাটের এই কথাকে কোনো পাত্তাই দেয় না এবং সে বালিশটা তুলে চাকুটা পেয়ে যায়। এবার ইভান তো তখনই ক্যাটের গলাতেই চাকুটা ধরে যে তুমি এবার তাহলে ক্লিয়ার করে বলো যে কেন তুমি এটা রেখেছো। এবার ক্যাট তো বলে ওঠে যে এটা আমি সেলফ ডিফেন্সের জন্য রেখেছি, যতই হোক প্রথমবার আমি তোমার সাথে এক ঘরে থাকবো, আমারও তো ভয় লাগে তাই না। এবং এই বলে ক্যাথরিন তো এই ঘর থেকে চলে যায়। এবার ক্যাথরিন চলে যাওয়ার পর ইভানের অ্যাসিস্ট্যান্ট বলে ওঠে যে বস, এই মহিলার সাথে এক ঘরে থাকা একটু বেশি ডেঞ্জারাস হয়ে যাচ্ছে না। এবং ইভান তো বলে ওঠে যে আমার তো বেশ ইন্টারেস্টিংই লাগছে। এবার আমরা দেখতে পাই যে আগামী কয়েকদিন ধরে ক্যাথরিন নানাভাবে ইভানকে খতম করার চেষ্টা করে। একদিন সে ইভানের দিকে ছুরি মারতে যায়, কিন্তু ইভান টুক করে পিছিয়ে যায়। একদিন সে ইভানের কফিতে পয়জন মিশিয়ে দেয়, কিন্তু সেই দিনই ইভান কফি না খেয়ে বাটলার লিকে বলে কফির জায়গায় দুধ দিতে। একদিন তো ক্যাথরিন পুরোই একদম স্নাইপার মোডে চলে যায় যে এবার তো ইভানকে গুলি করেই খতম করতে হবে, কিন্তু গুলি ঠিক চালানোর সময় ইভান লক্ষ্য থেকে সরে যায় এবং ইভান সোজা ক্যাথরিনের দিকেই তাকায়। মানে ইভান যে ক্যাটের আসল পরিচয়টাই জানতো, তাই জন্য সে খুব ভালো করেই বুঝতে পারছিল তার সাথে কি কি হতে পারে এবং তাই জন্যই বারবার ক্যাট তার মিশন আর সাকসেসফুল করতে পারছিল না। এবার ক্যাট তো ঠিক করে যে তাকে যে করে হোক তার মিশন সাকসেসফুল করতেই হবে, কারণ তা না করলে তার বস আবারও তাকে আঘাত করবে, অত্যাচার করবে এবং তাকে এই নোংরা দুনিয়াতেই ফেসে থাকতে হবে। আগেরবার যখন সে মিশনটা কমপ্লিট করতে পারেনি, তার বস কিন্তু তাকে খুবই অত্যাচার করেছিল। তাই জন্য ক্যাটরিন ভীষণই ডেসপারেট হয়ে পড়ে এবং সে একটা ইঞ্জেকশন নিয়ে ইভানের বাথরুমে আসে, যেখানে ইভান বাথটাবে স্নান করছিল। এবার সে তো ইভানের সাথে ক্লোজ হওয়ার ভনিতা করে তার ঘাড়ে ইঞ্জেকশনটা ঢুকিয়ে দেয়। এবার ইভান তো সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় এবং ক্যাট মনে মনে ভাবে যে আমার কি ওকে মারাটা ঠিক হবে, এবং পরক্ষণেই তার মনে হয় যে না না, এটাই আমার মিশন, আমি এটা কমপ্লিট করতে না পারলে ফ্রি হতে পারবো না। এবং ইভান তো তখনই উঠে পড়ে বলে যে সত্যি করে বলো তুমি এই কাজটা কার জন্য করছো। এবার তারা যখন এইসব করছিল তখনই বাটলার লি বাইরে থেকে ডাকছিল এবং বাটলার লি ইভানের সাথে কথা বলার জন্য ভিতরে ঢুকে আসে। এবার বাটলার লিয়ের সামনে তো এইসব ঝগড়াঝাটি দেখানো যাবে না, তাই ইভান তখনই ক্যাটকে কিস করে। বাটলার লি ভাবে যে বাহ, আলটিমেটলি ইভানের সাথে কারোর তো রোম্যান্টিক সম্পর্ক হলো এবং সে তো খুশি মনে সেখান থেকে বেরিয়ে যায়। এবং ইভান তখনই বলে যে এবার তুমি সত্যি করে বলো কার হয়ে তুমি কাজ করছো। এবার ক্যাট তো বলে ওঠে যে আমি একজন প্রফেশনাল, আমি কেবলমাত্র টাকার জন্যই কাজ করি, এই কাজটা করতে পারলে আমি 1 বিলিয়ন টাকা পাবো আর সেটা দিয়ে আমি স্বাধীন হতে পারবো। আমি এটা জানি না যে তোমাকে মারার এই অ্যাসাইনমেন্টটা আমার বসকে কে দিয়েছে। এবার ইভান তো তখনই বলে ওঠে যে তাই, তাহলে তুমি আমার হয়ে কাজ করো, তুমি যদি এটা আমাকে জানাতে পারো যে এই কাজটা তোমায় কে করতে দিয়েছে তাহলে আমার অর্ধেক সম্পত্তি তোমার। এবং তারা যখন এইসব কথা বলছিল তখনই বাটলার লি আবারও ভেতরে প্রবেশ করে এবং সে বলে ওঠে যে ম্যাডাম, বিশাল বিপদ হয়ে গেছে, হ্যারিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার আমরা অপর দিকে হ্যারিকে দেখতে পাই। হ্যারি তো তার সৎ মা এবং বাবার ওপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছিল এবং সে জোসেফিনকে খোঁজার চেষ্টা করছিল, কিন্তু তাকে রাস্তায় কিছু গুন্ডা ঘিরে ধরে। মানে হ্যারি তো একদম বড়লোক বাড়ির আতুপুতু ছেলে ছিল এবং সে তো এই সমস্ত লড়াই মারপিট করতেই পারতো না। গুন্ডারা তাকে দেখেই বুঝতে পারে যে এর কাছে কিছু ভালো মালকড়ি পাওয়া যাবে এবং তাই জন্য তারা হ্যারিকে পিটানোর মতলব করছিল, কিন্তু তখনই সেখানে হাজির হয় ক্যাথরিন। ক্যাথরিন বলে ওঠে যে এক্ষুনি আমার সাথে বাড়ি ফিরে চলো, এরকম রাস্তায় রাস্তায় ঘুরে তুমি কখনোই ভালোভাবে থাকতে পারবে না। এবার হ্যারি তো তখনই চেঁচিয়ে ওঠে যে না, আমি বাড়ি যাব না, আমি জোসেফিনের সাথে দেখা করব, ওর সাথে কতদিন আমার দেখা হয়নি, নিশ্চয়ই ও আমাকে ছাড়া খুব কষ্টে রয়েছে। এবং ক্যাট তো তখনই তাকে ঠাস করে এক চড় মারে। ক্যাট বলে যে ও কতটা কষ্টে রয়েছে আমি তোমাকে এক্ষুনি দেখাচ্ছি, আমার সাথে চলো। এবং ক্যাট হ্যারিকে নিয়ে জোসেফিন যেখানে ছিল সেখানে আসে। আমরা দেখতে পাই যে জোসেফিন হ্যারিকে ছাড়া একদমই কষ্টে ছিল না, কারণ জোসেফিন তার সেকেন্ড টোপ পেয়ে গেছিল। জোসেফিনকে আমরা ওই ফ্রেডির সাথে দেখতে পাই। এবার জোসেফিন তো ফ্রেডিকে এসে জড়িয়ে ধরে বলে যে বলো তো, ওই হ্যারিটা আমার সাথে যোগাযোগই করছে না, ও কি আমার প্ল্যানটা বুঝে গেল নাকি?
এবং ফ্রেডি তো বলে ওঠে যে না না, তুমি কোনো চিন্তা করো না, তুমি ওর কাছে গিয়ে একটু কান্নাকাটি করলেই ও আবার গলে যাবে। একবার আমি এই কোম্পানির পুরো ব্যাপারটা হাতিয়ে নিই, তারপর আমি তোমাকে আমার বাড়ির বউ করে রাখবো। এবার এই দৃশ্য তো ক্যাট হ্যারিকে দেখায় এবং আলটিমেটলি হ্যারির চোখ খুলে যায়। হ্যারি বলে ওঠে যে জোসেফিন, ছি, তুমি এটা কি করছো? তুমি তো আমাকে এত ভালোবাসতে, তারপরেও তুমি এমনটা কেন করলে? সেই ছোট্টবেলায় যখন আমাদের প্রথম দেখা হয়েছিল তুমি আমাকে এই মিল্ক ক্যান্ডিটা দিয়েছিলে, এটা এখনও এত বছর পরেও আমি যত্নে রেখেছি, আর তুমি আমার সাথে এমন প্রতারণা করলে। এবার ক্যাথরিন তো তখনই বলে ওঠে যে মিল্ক ক্যান্ডি, কিন্তু জোসেফিনের তো মিল্কে অ্যালার্জি রয়েছে, ও মিল্ক ক্যান্ডি নিয়ে কেন ঘুরবে? তুমি এত বছরেও সেটা জানো না? এবং হ্যারি বুঝতে পারে যে সে এতদিন ভুল কোনো মেয়েকে ভালোবেসেছে। এবং জোসেফিন তো তখনই বলে ওঠে যে সত্যি হ্যারি, আমি একদমই ভুল লোককে চুজ করেছিলাম। তুমি একটা পাঠা, যে নিজের বাবা মার বিরুদ্ধেই কথা বলতে পারে না, সে আবার আমায় বিয়ে কি করবে? এখন আমি ঠিক লোককে চুজ করেছি। এবং এই বলে সে তো ফ্রেডির হাত জড়িয়ে ধরে। এবার ক্যাট তো তখনই তার দিকে এগিয়ে যায় এবং ফ্রেডি বলে ওঠে যে ক্যাথরিন, আগের বার তুমি আমার দুটো বডিগার্ডকে তো খুব পিটিয়েছিলে, তাই জন্য আমি এবার একদম ট্রেন্ড লোক এনেছি, দেখো এবার তোমার কি হয়। এবং এই বলে সে তো তার লোকদের ক্যাটের দিকে লেলিয়ে দেয় এবং সে সেখান থেকে হ্যারিকে নিয়ে গায়েব হয়ে যায়। এবার ক্যাটের কাছে এই ট্রেন্ড লোকেরাও এমন কিছু ছিল না, কিন্তু এদের সাথে মারামারি করতে গিয়ে ক্যাথরিন তখনকার মতো হ্যারিকে বাঁচাতে পারে না। এবার ক্যাট তো সঙ্গে সঙ্গে ফোন করে ইভানকে খবর দেয় এবং ইভান তাড়াতাড়ি ফ্রেডির বাড়িতে হাজির হয়। এবার আমরা দেখতে পাই যে ফ্রেডি তো হ্যারিকে বন্দি করে রেখেছিল। ফ্রেডি বলে যে ইভান, তুমি যদি এই কন্ট্রাক্টে সাইন না করো তাহলে তোমার ছেলেকে আমি এখানেই খতম করে দেব। এই কন্ট্রাক্টের মাধ্যমেই ফ্রেডি ইভানের সমস্ত সম্পত্তি হাতিয়ে নিতে চাইছিল। এবার তখনই তো হ্যারি বলে ওঠে যে সত্যি ফ্রেডি, তুমি একটা গাধা, আমার বাবা কোনোদিনই আমাকে বাঁচানোর জন্য কন্ট্রাক্টে সাইন করবে না। এবং এই কথাটা বলার পিছনে কি কারণ ছিল সেটা আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই। যেহেতু ইভান একজন বড় ব্যবসায়ী ছিল, তাই ছোটবেলাতেও হ্যারির সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল। হ্যারিকে এর আগে একবার এক গুন্ডা অপহরণ করেছিল এবং সে হ্যারির মাথায় বন্দুক রেখে বলেছিল যে যদি তুমি 100 মিলিয়ন টাকা না দাও তাহলে তোমার ছেলেকে এখানেই খতম করে দেব। এবং ইভান তো তখনই সেই অপহরণকারীকে বলে যে কি, তুমি আমার ছেলেকে ধরে এনেছো, বড্ড ভুল করে ফেলেছো। তুমি মনে হয় জানো না যে আমার ছেলের প্রতি আমার কোনো ফিলিংসই নেই, তাই ও থাকলো না কোথায় গেল তাতে আমার কিছুই আসে যায় না। এবং এই বলে ইভান নিজেই তার ছেলের পা ঘেঁষে গুলি চালিয়েছিল। এবার অপহরণকারী তো এতে একদমই ভেবলে যায় এবং তখনই ইভান অপহরণকারীকে সেখানেই খতম করে। এবার আসলে ইভান কাজটা করেছিল যাতে সে অপহরণকারীকে একদমই চমকে দিতে পারে, যাতে করে বাচ্চাটার অল্পের ওপর দিয়ে ক্ষতি যায়। কারণ অপহরণকারী তো আর বাচ্চাটাকে ছেড়ে দেবে না বা তাকে আদর করে গুলি চালাবে না, কিন্তু বাবা তো জানে যে ছেলের কিভাবে কি করলে ক্ষতি হবে বা হবে না। কিন্তু ছোট্ট হ্যারি তো এই কথা বুঝতে পারেনি। তখন থেকেই সে তার বাবার প্রতি অভিমান করেছিল যে তার বাবা তাকে ভালোই বাসে না। এবার আমরা বর্তমান সময়ে দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে ইভান তো সেই আগের বারের মতোই ওই ফাইলটা কুচলে দিয়ে বলে যে ঠিকই বলেছে হ্যারি, আমি ওর প্রতি কোনো কেয়ারই করি না, সুতরাং আমি এই কন্ট্রাক্টে কখনোই সাইন করব না। এবং তখনই সেখানে ক্যাথরিন ঢোকে এবং সে তো 2 লাথিতে ফ্রেডির গার্ডদেরকে সেখানেই খতম করে দেয় এবং তার সেই চাকু ধরে ফ্রেডির গলায়। এবার ফ্রেডি তখনই বলে ওঠে যে তুমি তুমি আমাকে মারার চেষ্টা কেন করছো? তুমি জানো না আমি তো তোমাকে কাজে লাগিয়েছি, তোমার কোড নেম হচ্ছে ক্যাট, তাই তো? তুমি তো সেই সুপারি কিলার। এবার ক্যাথরিন তো তখনই বলে ওঠে যে ও, তাহলে তুমিই আমার বসকে এই অ্যাসাইনমেন্টটা দিয়েছিলে ইভানকে খতম করার? এবং ফ্রেডি বলে যে হ্যাঁ হ্যাঁ, আমি সেই লোক, তুমি দয়া করে আমায় মেরো না, তুমি তোমার মিশন কমপ্লিট করো, ইভানকে খতম করো। এবার ইভানের সাথে ক্যাটের যে কী ডিল হয়েছে সেটা তো আর ফ্রেডি জানতো না। এবং ক্যাট তখনই ইভানের উদ্দেশ্যে বলে যে কি, আমি তোমাকে সেই লোককে খুঁজে দিলাম তো, যে কিনা তোমাকে মারার অ্যাসাইনমেন্ট আমাকে দিয়েছিল। এবার ফ্রেডি তো চেঁচাতে থাকে যে না ক্যাট, তুমি এইভাবে প্রতারণা করতে পারো না, ইভান তুমি আমার সাথে চালাকি করছো। এবার ইভান তো তখনই বলে যে চালাকি, তোমার সাথে কিছু করার জন্য আমার আইকিউ ব্যবহারেরও দরকার হয় না, তোমার সাথে শত্রুতা করা মানেও আমার আইকিউ কমে যাওয়া। এবং ইভান তো ফ্রেডিকে সোজা জেলে পাঠিয়ে দেয়। এবার ক্যাট আর ইভান তো হ্যারিকে নিয়ে বাড়িতে ফিরে আসে এবং সেই যে ছোটবেলার ব্যাপারটা সেটা ক্যাট হ্যারিকে বুঝিয়ে বলে যে ওরকমটা না করলে সেদিন বাবা তোমায় বাঁচাতে পারতো না, তাই বাবার সাথে এইভাবে রাগ করে থেকো না।
এবং তখনই সেখানে হাজির হয় জোসেফিন। এবার জোসেফিন তো এসেই হ্যারির হাত পা ধরতে থাকে যে হ্যারি, তুমি কি আমাকে মিস করোনি? আমি জানি যে তুমি আমাকে খুব ভালোবাসো। এবং ক্যাট তো তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় যে তুমি হ্যারির একদমই আশেপাশে আসার চেষ্টা করবে না। আমি জানি যে তুমি আবারও ওর কোনো ক্ষতি করতে এসেছো। ফ্রেডি যেহেতু এখন জেলে গেছে, তুমি আবারও ওর কাছে এসেছো, তাই না? এবং জোসেফিন তো তখনই ক্যাটকে চড় মারতে যাচ্ছিল যে তোমার এত সাহস হয় কি করে, তুমি আমাকে এইভাবে অপমান করছো। এবং ইভান তখনই তার হাত ধরে ধাক্কা মেরে সরিয়ে দেয় যে তোমাকে যেন এই বাড়িতে আমি কখনোই না দেখি। তোমার সাহস হয় কি করে আমার স্ত্রীকে অপমান করার? তোমার বাবার ব্যবসা আমি এক্ষুনি লাটে উঠাচ্ছি। এবার এই কথা শুনে জোসেফিন তো মনে মনে খুব রাগতে থাকে এবং সে বলে ওঠে যে হ্যারি, তুমি যদি আমার না হতে পারো তাহলে আর কারোর হতে পারবে না। এবং এই বলে সে তো একটা ছুরি দিয়ে হ্যারিকে আঘাত করতে যায়, কিন্তু ক্যাট তখনই তার হাত ধরে নেয় এবং তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং তারা সেখান থেকে চলে আসে। এবার ক্যাট তো তখনই হ্যারিকে জিজ্ঞাসা করে যে হ্যারি, তুমি এই মেয়েটার প্রেমে এত পাগল হলে কি করে? এবং হ্যারি তখনই বলে ওঠে যে আসলে ছোটবেলায় যখন আমাকে অপহরণ করা হয়েছিল তখন বাবার ওপর রাগ করে আমি বাড়ি ছেড়ে পালিয়েছিলাম এবং পালাতে পালাতে আমি একটা অচেনা জায়গায় চলে গেছিলাম। সেখানে আমি কিচ্ছু বুঝতে না পেরে কান্নাকাটি করছিলাম। তখনই একটা মেয়ে এসে আমাকে বাঁচিয়েছিল এবং সে আমাকে ওই ক্যান্ডিটা দিয়েছিল। এবার ক্যাট তো বলে ওঠে যে কি, গল্পটা একটু চেনা চেনা লাগছে, তা ঠিক কোন জায়গায় ঘটনাটা ঘটেছিল? এবার হ্যারি তো বলে যে কোন জায়গায় সে হারিয়ে গেছিল এবং ক্যাথরিন তখনই বলে ওঠে যে ও, তার মানে ওই মেয়েটা আমি ছিলাম যে তোমাকে বাঁচিয়েছিলাম। এবং হ্যারি তো তখনই ক্যাথরিনকে জড়িয়ে ধরতে যায় যে তার মানে তুমিই আমার ছোটবেলার ভালোবাসা। আসলে তাদের দুজনের বয়সটা তো কাছাকাছিই ছিল। এবং ইভান তো তখনই তার ঘাড় ধরে তাকে সরিয়ে নেয় যে এখন আর তোমার ছোটবেলার ভালোবাসা না, ও তোমার মা হয়, তাই মা বলেই ডাকবে। এইবার আমরা দেখতে পাই যে ক্যাট আর ইভান ক্যাটের সেই শয়তান বসের কাছে আসে। এবার ক্যাটের বস তো তখনই বলে ওঠে যে ক্যাট, তোমার এত সাহস হয় কি করে? তুমি আমাকে ঠকিয়ে আবার এখানে ফিরে এসেছো। ফিরে যখন এসেছো আর তুমি এখান থেকে যেতে পারবে না। এবং তখনই তো সেখানে ইভান আসে এবং তারা তো ক্যাটের বসকে ধোলাই দিয়ে ক্যাটের যে আইডি ঠাইডি যেগুলো আর কি তার বস বাজেয়াপ্ত করে রেখেছিল সেগুলো সেখান থেকে নেয়। মানে পরিচয়পত্র ছাড়া ক্যাট তো স্বাধীনভাবে কিছু করতে পারবে না এবং সেগুলো বাজেয়াপ্ত করে এই শয়তান লোকটা ক্যাথরিনকে দিয়ে এই সব করাতো। এবার ইভান তো তখনই জানতে পারে যে ক্যাথরিন ছোট থেকে এখানেই এইভাবে মানুষ হয়েছে এবং কোনো মিশন করতে না পারলে তাকে কি কি রকমের শাস্তি পেতে হয়েছে। কিন্তু এখন ক্যাথরিন স্বাধীন, তাকে আর এই নোংরা জগতে থাকতে হবে না। এবং আমরা দেখতে পাই যে ক্যাট আর ইভানের সম্পর্কটাও বেশ রোম্যান্টিক হয়ে গেছিল এবং তারাও একে অপরকে বেশ ভালোভাবেই বুঝতে শুরু করেছিল। এবার আমরা এই ড্রামার শেষ পর্যায়ে চলে আসি এবং আমরা দেখতে পাই যে একদিন সকালবেলা সবাই ব্রেকফাস্ট করছিল এবং ক্যাট তখনই বলে ওঠে যে এবার আমাকে ট্রেনিং করতে হবে, কারণ কিছুদিনের মধ্যেই আমার একটা ফাইটিং কম্পিটিশন আছে। এবার বাটলার লি তো তখনই বলে যে কিন্তু এইসবের কি দরকার? এবং ক্যাট বলে যে এটাই আমার প্যাশন। এবং ইভানও তো সেটা নিয়ে ক্যাথরিনকে সাপোর্ট করে। ইভান বলে ওঠে যে আমি ওকে কথা দিয়েছিলাম যে বিয়ের পরও ওর যেটা ইচ্ছা ও সেটাই করবে, আমার ওর ওপর পুরো কনফিডেন্স আছে। এবং সে তো ক্যাথরিনকে বলে যে আমি জানি তুমি জিতে ফিরবেই, তাই সাবধানে থেকো। এবং এভাবেই তারা একে অপরের ইচ্ছাগুলোকে সম্মান জানায় এবং তারা তো তারা 3 ছেলে মেয়েকে নিয়ে একটা ফ্যামিলি পিকচারও ক্লিক করে এবং এই কিউট ফ্যামিলি পিকচারের মাধ্যমেই আমাদের এই মিষ্টি ড্রামাটা শেষ হয়। তো তোমাদের এই মজার গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে এক্ষুনি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা চটপট সাবস্ক্রাইব করে এক্ষুনি নোটিফিকেশন বাটনে ক্লিক করে দাও, নাহলে কিন্তু মজার মজার ড্রামা মিস হয়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে।